একটা বিল সামনে আসার জন্য তৈরি হচ্ছে এবং সেই বিলটা পার্লামেন্ট উত্থাপিত হবে এবং এই বিলটা নিয়ে ডিসকাশন হবে। সেই বিলটায় আসলে ভালো মন্দ উভয় দিক আছে। তো আগামীতে এটা নিয়ে আরও ডিসকাশন করব যখন এটা ব্যাপকভাবে কোনো একটা মানে এটা যখন পাস হয়ে আসবে, যখন এটা আমাদের ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যাবে, আমি টাইম টু টাইম আপডেট দিয়ে যাব। অনুষ্ঠান দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, ফোন কল নেওয়া শুরু করব। আমি জানি অনেক কলার অলরেডি লাইনে চলে এসছেন। তো আজকে আমাদের প্রথম কলারকে, প্রিয় দর্শক আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো হ্যালো, আমার মনে হয় কলারকে আমরা ড্রপ করেছি, হারিয়ে ফেলেছি। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। সুপ্রিয় দর্শক, আমরা হয়তো কলের লাইনে কিছু ড্রপ হয়েছে, এজন্য আমি কিছু আর অন্যান্য আপডেটসেও চলে যাচ্ছি। আপডেটসের মধ্যে একটা আপডেটস আমি দিয়ে নেই। কিছুটা মিসকনসেপ্ট চলে এসছে একটা ম্যাটার নিয়ে। সেই ম্যাটারটা হচ্ছে জামব্রানো যে কেস ল ছিল, যে কেস ল এর বেসিসে পরবর্তীতে আরেকটা যে নতুন কেস ল এসেছিল গত জুন মাসে, সেই কেস ল এর বেসিসে অনেকে 30 জুনের আগে অ্যাপ্লিকেশন ড্রপ করেছিলেন। সেই কেসটা ছিল অবশ্যই অত্যন্ত আলোচিত সমালোচিত একটা কেস ল। সেই কেস ল হচ্ছে আকিনসানিয়া। তো আকিনসানিয়া কেস ল এর বেসিসে অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন এবং এই ব্যাপারে দেখা যাচ্ছে যে মিসকনসেপ্ট কিছু আছে। সেই আকিনসানিয়া কেস ল, যে কেসটা যদি আমরা একটু পড়ি, ডিটারমিনেশনটা যদি আমরা পড়ি, সেই ডিটারমিনেশনের একদম শেষ পার্টে আছে হচ্ছে কনসেন্ট অর্ডার। কনসেন্ট অর্ডার হচ্ছে ক্লেইমেন্ট, এই আকিনসানিয়া এবং হোম অফিস মানে সেক্রেটারি অফ স্টেট, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, কনসেন্ট অর্ডার সাইন হয়। কনসেন্ট মানে হচ্ছে উভয় পার্টি একটা ব্যাপারে মত একটা পর্যায়ে গিয়ে একমত হয় যে আমরা এইভাবে এই পরবর্তীতে এগুলো আমরা ডিল করব। তো সেই কেস লয়ের মধ্যে কিন্তু এমন আছে যে সেই কনসেন্ট অর্ডারে যে কারো যদি বর্তমানে লিভ টু রিমেইন থাকে, জামব্রানোর যেই ব্যাপারটা ছিল যে আপনার যদি আর কোনো রিসোর্স না থাকে, আর কোনো অপশন না থাকে, তাহলে আপনি ডেরিভেটিভ রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা নিতে পারেন যদি আপনি কোয়ালিফাই করেন। যেমন আমার 2.5 বছরের ভিসা নেওয়ার সুযোগ নাই অ্যাপেন্ডিক্স FM এর আওতায়, কিংবা আমার কোনো ডিসক্রিশনারি লিভ নেওয়ারও সুযোগ নাই, আমার আর কোনো এভিনিউ খালি নাই, তখন আমি এই জামব্রানো ইমপ্লিমেন্ট করে, জামব্রানো কেসে রিলাই করে আমি EU রেগুলেশনসের বেসিসে আমি ডেরিভেটিভ রেসিডেন্স কার্ড নিতে পারতাম যদি আমি একজন ব্রিটিশ সিটিজেনের প্রাইমারি কেয়ারার হই। এবং ওখানে আরও ছিল যে ব্রিটিশ সিটিজেন ইউকের বাইরে গিয়ে থাকতে পারবে না, থাকা সম্ভব না, এই সমস্ত ব্যাপার স্যাপারও ছিল জামব্রানো কেসে। কিন্তু আমরা তো এখন নতুন কেস নিয়ে কথা বলছি, আকিনসানিয়া। আকিনসানিয়া যেটা বলেছে, এই আকিনসানিয়ার ব্যাপারে কি হয়েছিল, তার প্রথমে 5 বছরের জামব্রানো রুটে তার ভিসা ছিল। তারপরে সে জামব্রানো রুটের সেটেলমেন্ট নিতে পারে নাই, জামব্রানো রুট তখনও সেটেলমেন্টের জন্য কোয়ালিফাই করে না। তখন সে 2.5 বছরের সে লিভ নেয় 2016 সাল থেকে এরকম। তারপরে সে 2020 সালে তার সে জামব্রানোর বেসিসে সে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করে, যখন ইউনাইটেড কিংডম ব্রেক্সিট করে ফেলেছে, মানে ইউকে থেকে ইউরোপ থেকে বের হয়ে যাচ্ছে, তখন তাকে রিফিউজ করা হয় যে জামব্রানো রুটে তোমার তো সেটেলমেন্ট নাই, আর সেই সাথে তুমি এখন আর জামব্রানো রুটে নাই, তুমি এখন তোমার আলাদা রুট আছে, অ্যাভেলেবেল এভিনিউ আছে তোমার। তো সেটা কিন্তু কোর্ট বলে দিয়েছে যে সেটা আনলফুল। মানে একজনের যদি 2.5 বছরের ভিসা থাকে, সে পাশাপাশি সিমালটেনিয়াসলি জামব্রানোর উপরে, এখন জামব্রানো নয়, ডেরিভেটিভ রেসিডেন্স কার্ডের উপরে রিলাই করতে পারবে। তো আমি বলবো যে আকানসানিয়ার যে শেষ 2 পেজ কেস লয়ের, সেটার যে কনসেন্ট অর্ডার, সেটা একটু সবার পড়ার জন্য আমি পরবর্তী সেগমেন্টে কি করব, সেই কনসেন্ট অর্ডারে আমি যাব। সেই কনসেন্ট অর্ডারে পার্টিকুলার 2টা প্যারাগ্রাফ আমি একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে শোনাবো, যে এইখানে আমার অন্য এভিনিউ খোলা থাকা সত্ত্বেও আমি অ্যাপেন্ডিক্স FM এর আওতায় অ্যাপ্লাই করে বা EX1 এর আওতায় অ্যাপ্লাই করে ভিসা নিতে পারবো, তা সত্ত্বেও কি আমি জামব্রানো রুটে যেতে পারবো কি পারবো না। সেই কেসলতেই বলা আছে ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। তো আমি সেই কেসলো নিয়ে আরেকটু ডিসকাশন করব। অনেক কলার লাইনে আছে, আমি এভাবে লাইনে দীর্ঘ সময় তাদেরকে রাখতে পারছি না। আমি কল নিয়ে আবার শুরু করছি। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্টুডিওতে একটু কথা বলছিলাম। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। জি, আমার একটা বিষয় নিয়ে আপনার লোকের শেয়ার করতেছিলাম আর কি। জি বলুন। বিষয়টা হচ্ছে আমার একটা ফ্রেন্ড এর বোন
দেশে একটা ছেলে, দেশে একটা ব্রিটিশ ছেলে গেছিল। আপনার কথা মাঝে মাঝে আমি খুব লো শুনতে পাচ্ছি। আপনার একটা ফ্রেন্ডের বোন দেশে কি করেছেন? আমার একটা ফ্রেন্ডের বোন দেশে বিয়ে হয়েছিল এই দেশের একটা ব্রিটিশ ছেলের সাথে। জি রাফলি 10 ইয়ার্স হয়ে গেছে। জি তাদের একটা বাচ্চাও আছে ওখানে। জি এখন ব্রিটিশ এই ছেলেটা তার ওয়াইফে বা তার বাচ্চারে এদেশে আনার কোনো চেষ্টা করতেছে না। সিস্টেম হচ্ছে না আপনি বলছেন, আনতে পারছেন না উনি? আনতে পারতেছে না, আর সে এখন আনারও কোনো চেষ্টা করতেছে না, তার ইচ্ছা নাই আনার। জি এখন এই মেয়েটা আবার 2 বছর 1 বছর আগে ব্রিটিশ পাসপোর্ট বানানো হয়েছে বাংলাদেশে। একদম মানে বাচ্চাটার কথা বলছেন আপনি? জি, বাচ্চাটার ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে বাংলাদেশে। আচ্ছা, এখন আমি একটু আগে আমার এই ফ্রেন্ডের সাথে আলাপ হয়েছে। তো ফ্রেন্ডের পয়েন্টটা বলতেছে যে ওর সাথে আমার সংসার করা সম্ভব নাই, আর সেও চাইতেছে যে ডিভোর্স হয়ে যাক, তাড়াতাড়ি হয়ে যাক। এই অবস্থায় এই মেয়েটার তো ব্রিটিশ পাসপোর্ট আছে, তার মা এবং মেয়ে সহ এদেশে আনার কি কোনো ব্যবস্থা আছে? ব্রিটিশ পাসপোর্ট বাচ্চাটা থাকলেও বাচ্চাটা তো বাংলাদেশে থাকে, বাচ্চাটা তো আর ইউকেতে থাকে না। প্রবলেমটা হচ্ছে, বড় প্রবলেমটা হচ্ছে এইখানে এখন তার বাবা যদি কোনো হেল্প না করে তাহলে মার জন্য মানে এখানে আসা, এবং বাচ্চাটার তো আসলে এই দেশে কখনোই আসা হয় নাই। বাচ্চাটার তো এই দেশে কোনো কিছুর সাথে সে জড়িতই না, সে যা কিছু জড়িত আছে সে বাংলাদেশে আছে। হয়তো বাচ্চার বয়স যাই আছে, হয়তো বাচ্চা স্কুলে 9 বছর, তাহলে বাংলাদেশে সে স্কুলে যায়, বাংলাদেশেই সে বাংলা ল্যাঙ্গুয়েজে হয়তো বা সে কথাবার্তা বলে, তো বাংলাদেশেই সে মানুষ, বাংলাদেশেই তার প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ, হোয়াট এভার আপনি বলেন সবকিছু ওইখানে। যদিও সে ব্রিটিশ সিটিজেন, বাট অ্যাজ ওয়েল এজ শি ইজ আ বাংলাদেশি সিটিজেন অ্যাজ ওয়েল। ঠিক আছে, তো এইটা খুবই ডিফিকাল্ট কেস। এইটা এইভাবে যে বাচ্চাটা তো মাইনর, এই মাইনর বাচ্চা তো নিজে একা আসতে পারে না, বাচ্চাটাকে আসতে হবে কারো না কারোর সাথে। এখন আসবে যে তার মা তো এখানে তার জন্য যদি এরকম হয় যে সোল রেসপন্সিবল প্যারেন্ট যদি হয়, যে তারপরেও মা ভিসা ছাড়া তো এখানে আসতে পারছে না। মা যদি কোনোভাবে, আমি বলবো যে মা যদি কোনোভাবে ভিজিট ভিসা আসতে পারে এই দেশে, তারপরে তার রেভিনিউ আছে, যে বাচ্চাও যদি আসে তাহলে বাচ্চার বেসিসে এখানে অ্যাপ্লিকেশন করে কিছু করার সুযোগ আছে। কিন্তু ইন ফার্স্ট প্লেস মাকে এখানে আসতে হবে। এখানে আসতে হলে তার মানে হাজব্যান্ড যদি হেল্প না করে তাহলে আসাটা তার জন্য খুব ডিফিকাল্ট হবে। যদি অন্য কোনো রুটে উনি এখানে আসতেও পারেন তাহলে দেখা যাবে যে উনি রুট এখানে চেঞ্জ করতে পারেন কিনা, বিকজ শি ইজ আ মাদার অফ আ ব্রিটিশ চাইল্ড। সেই ব্রিটিশ চাইল্ড সহ তাকে এখানে আসতে হবে, মাকে কোনো না কোনো একটা ভিসা নিয়ে আসতে হবে নিজের ওন রাইটে। হতে পারে একটি স্টুডেন্ট ভিসা, হতে পারে ওয়ার্ক পারমিটের ভিসা, হতে পারে এমনকি ভিজিট ভিসা। ভিজিট ভিসা যদিও বলা আছে যে ভিজিট শেষ করে তাকে তো চলে যেতে হবে, কিন্তু মাটা ভিজিট ভিসা আসার পরে বাচ্চার বেসিসে চাইলে অ্যাপ্লাইও করতে পারে এখানে, বাচ্চা যদি সাথে আসে। ঠিক আছে দর্শক, তা আমি বলবো, পরামর্শ দিব যে অবশ্যই পুরো ম্যাটারটা নিয়ে একজন নিকটস্থ ভালো সলিসিটারের অথবা ব্যারিস্টারের মুখোমুখি হবেন। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায়, এই 2-3টা এভিনিউ খোলা আছে আমার মতে, তো এইভাবে আপনারা করতে পারেন। তা আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন আছিল। আমার এখন ভাতিজা এই দেশে শুনতেছেন? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি, ওকে। তে আমার এখন ভাতিজা এই দেশে মাস্টার্স করতেছে। তে ওর মানে ভিসাটা এই অগাস্টের 30 তারিখ শেষ হয়ে যাবে। ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা আপনার 13 তারিখ মানে কমপ্লিট করবে। করার পরে ওর একটা বিয়ে আমরা ঠিক করছি, বুঝছেন? এখন ওই এইটার অ্যাপ্লাইটা কি রকম করতে হবে? একটা ব্রিটিশ সিটিজেনশিপ মেয়ে আমরা রেডি করছি বিয়ের জন্য, তো এই অ্যাপ্লাইটা আমরা কি রকম করতে হবে? আর ওর অগাস্টের 30 তারিখে ওর মানে ভিসা, স্টুডেন্ট ভিসা শেষ হয়ে যাবে। ওইটাটা প্লিজ আমাকে একটু। আচ্ছা, আমাকে একটা দুইটা তথ্য আর একটু দেন। আপনি বললেন যে পরীক্ষা হয়ে গেছে না হবে, এই 13 তারিখ বলতে কোন 13 তারিখ বুঝিয়েছেন আপনি? এই অগাস্টের 13 তারিখে লাস্ট মানে ওর অ্যাসাইনমেন্ট গুলা জমা দেবে। জি, কিন্তু সে তো নিশ্চয়ই 30-এর আগে তো রেজাল্ট পাবে না। জি না, রেজাল্ট পাবে না, এই জন্যই আপনাকে বলছি। আচ্ছা, তাহলে হচ্ছে যে যদি রেজাল্ট উনি পেতো তাহলে আমি তাকে ভিন্ন পরামর্শ দিতাম। সেই পরামর্শ হচ্ছে যে চাইলে সে ইয়ে করতে পারে। রেজাল্ট কবে হবে এটা কি বলতে পারেন?
জি না, এটা তো এখনো বলা যায় না। লাস্ট অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট দিছে 13 তারিখে। রেজাল্টেরও কিন্তু একটা ডেট অলরেডি বলা থাকে প্রত্যেক ইউনিভার্সিটিতে, আমরা নিজেরা ইউনিভার্সিটিতে পড়েছি দীর্ঘদিন, একেবারে রেজাল্টও বলা থাকে যে এত তারিখে রেজাল্ট হবে, এবং এটা সে বছরের শুরুতেই বলা থাকে। সে নিশ্চয়ই জানে তার রেজাল্ট এটা হবে। ভাই আসলে আমি আপনি জানেন না, আপনি জানেন না, আচ্ছা ঠিক আছে। আর আমি পুরো জিনিসটা নিয়েই কথা বলছি। এর মাঝে হচ্ছে তার চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস মেজর যেটা, সেটা হচ্ছে যে আপনারা একটা মেয়ে পেয়েছেন বা মেয়ে ঠিক করেছেন বা একটা সম্পর্ক করতে যাচ্ছেন, যেই মেয়েটা হচ্ছে ব্রিটিশ। সেই মেয়েটা আমাকে বলেন তো কোনো ইনকাম করে, চাকরি বাকরি করে? ও মেট্রোপলিটন পুলিশের অফিসে চাকরি করে। অলরাইট, ওনার বেতন নিশ্চয়ই 18,600 উপরে যদি ফুল টাইম করে থাকেন। জি জি 18,600 উপরে তো, তাই না? জি 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 জি। আচ্ছা, আর এদিক দিয়ে ওই এই যে আপনার যেই যার কথা বলছেন, উনি এই মাস্টার্স করতে আসার আগে বাংলাদেশ থেকে গত 2 বছরের মধ্যে কোনো IELTS বা কোনো কিছু দিয়ে এসেছিলেন? জি জি, IELTS দিয়ে আসছে। অথবা এখন যদি দ্রুত আমরা বলি একটা IELTS বা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে A1, সেটা তো নিশ্চয়ই পারবে, সে দিয়ে দিতে পারবে, তাই না? জি জি, ও শিক্ষিত মাস্টার্স করতেছে। এখানে সবচেয়ে বড় ডিফিকাল্টি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আজকে আমরা জুলাইয়ের সম্ভবত 23 বা 24 তারিখ, তাই না? হেল্প করেন তো আমাকে, কত? 24 তারিখ, থ্যাংক ইউ। তো আজকে জুলাই আসে, রিজন থাকতে হবে কি কি রিজন এসে যেতে পারছে না, সেটা বাড়ানো হয়। এই একটা জিনিস, এটা বাড়ানোর এই সুযোগের ভিতরে বিয়ের জন্য বিয়ের আপনার ইয়ে করা যেতে পারে, বিয়ের রেজিস্ট্রেশনের জন্য নোটিস অফ ম্যারেজ দিতে হবে কাউন্সিলে গিয়ে। হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনেরই, ব্রাইড এবং গ্রুম আসলে তাদের দুইজনেরই আইডি লাগবে এবং প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। এগুলো নিয়ে তারা যখন কাউন্সিলে নোটিশ দিবে, নোটিশ প্রথমে ফোন করে নোটিশ দেওয়ার একটা ডেট চাইতে হবে, সেই ডেট অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তারা গিয়ে নোটিশ দিবে। নোটিশ দেওয়ার পরে হোম অফিস সাধারণত কমপক্ষে 28 ডেজ অথবা সর্বোচ্চ তার সময় নেবে 72 ডেজ। এই সময়ের এতটুকু সময়ের ভিতরে তারা তাকে হোম অফিস তাকে জানাবে যে তারা কি 28 দিন পরেই তারা এটা রিলিজ করে দিচ্ছে উইদাউট ইনভেস্টিগেশন, নাকি এটা ইনভেস্টিগেশন করে 72 দিন পর্যন্ত নিবে। তো আমার মনে হয় যদি বাঙালি মানুষ বিয়ে হয়, ব্যাকগ্রাউন্ড বাঙালি, সবকিছু ঠিক থাকে, উনি একজন ওভার স্টেয়ারও না, তাহলে হচ্ছে যে এই বিয়েটা তারা হয়তো বা ইনভেস্টিগেশন পর্যায়ে নিবে না, তারা জাস্ট সিম্পলি এটা দিয়ে দিবে, পারমিশন দিয়ে দিবে যে তারা বিয়ে করতে পারে। তো বিয়েটা ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল বিয়ে রেজিস্টার করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে প্রাইভেট সেরেমনি করেও যদি তাড়াতাড়ি করে রেজিস্টার করা যায় সেটা ভালো করে অ্যাপ্লিকেশন করতে হবে। মনে রাখতে হবে যদি এক্সেপশনাল অ্যাসুরেন্স করা না হয় তাহলে অবশ্যই 30 অগাস্টের আগে কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে যদি এই যে ম্যারেজের বেসিসে কোনো অ্যাপ্লিকেশন করা হয়, সেই অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারে অ্যাপেন্ডিক্স FM এর আওতায়, যদিও তখনও পর্যন্ত হয়তো ম্যারেজ রেজিস্টার্ড হবে না, হয়তো মুসলিম ম্যারেজ দিয়েই তারা করতে পারে। অ্যাপ্লিকেশন করে ফেললে পরবর্তীতে যখন ম্যারেজ সার্টিফিকেট হাতে পাবে তখন সেটা হোম অফিসকে শুধু পাঠিয়ে দেওয়া হবে, হোম অফিসকে নোটিফাই করা হবে যে ওরা এখন ম্যারেজ রেজিস্টার করেছে, যাতে এটা কনসিডার করা হয়। আর বাই দিস টাইম এই যে যিনি ওনার ওয়াইফ, যার কাজের সমস্ত ডকুমেন্টস, 6 মাসের পে স্লিপ, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এমপ্লয়ারের লেটার, এগুলো দিতে হবে। আর এই যে যিনি আপনার যার জন্য আপনি ফোনে কথা বলেছেন, যেই ছেলেটা বাংলাদেশ থেকে এসছেন, ওনার যেহেতু মাস্টার্সের রেজাল্টের মধ্যে হবে না হয়তোবা, তো কিন্তু ওনার ইংলিশের রিকোয়ারমেন্টসও মিট করতে হবে। ওনার একটা A1 উনি পরীক্ষা দিতে পারেন যদি আগের IELTSটা তার 2 বছরের চেয়ে বেশি যদি তার এক্সপায়ার্ড হয়ে যেয়ে থাকে, তাহলে এটা দিয়ে তাহলে ইংলিশের ল্যাঙ্গুয়েজ মিট করলো,
ইনকামের রিকোয়ারমেন্ট মিট করলো, আর ম্যারিড টু আ ব্রিটিশ সিটিজেন বা সেটেল পারসন, এই রিকোয়ারমেন্ট আমি ওই যে বললাম যে মুসলিম ম্যারেজ দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেনও, তার তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য উনি প্রায় 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ সময় পাচ্ছেন। সেই সময়ের ভিতরে যদি তার ম্যারেজটা রেজিস্টার্ড হয়ে যায়, তাহলে সিম্পলি ওই ম্যারেজ সার্টিফিকেটটা প্রপারলি হোম অফিসের আপলোড করে দিতে হবে তার পোর্টালে। তো এইভাবে করে এই অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে। তো আমি বলবো যে এইটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে বিকজ অফ দ্য টাইমিং, খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে। আমি বলবো একজন লয়ারের শরণাপন্ন হয়ে করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, নেক্সট কলার প্লিজ। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি জি। আপনি ভালো আছেন আপা? জি ভালো আছি। জি, দুইটা বলুন। জিনিস জানতাম আসলাম ভাই। আমি ইউরোপিয়ান লয়, আমার আব্বার লাগে আমার ছোট ভাই বয়স 17 বছর, অ্যাপ্লাই করছিলাম। তো তারা লাস্ট উইক টিউসডে তারা ফিলোর উইন হইছেন, ডিসিশন আইছে। তো এখনো হোম অফিস তো এখনো কিছু জানাইছে না যে দেশ পাসপোর্ট কোন দিন জমা এটা কি কিছু, অর্থাৎ আনুমানিক কতদিন সময় লাগতে পারে হইবা। আর একটা জিনিস শুনলাম, এখন স্ট্যান্ডিং ফ্যামিলি মেম্বার 30 জনের পরে বলে আইয়া ঢুকতে পারছে না এই দেশে। যে একটু জোরে বলেন শেষের অংশটা, আরেকটা কি শুনেছেন আপনি? 30 জনের পরে বলে স্ট্যান্ডিং ফ্যামিলি মেম্বার এই দেশে আইয়া ঢুকা যাইতো না, তারা ঢুকতে দিত না। আচ্ছা, একটা কথা আপনি শুধু উত্তর দেন, আপনার বাবা মায়ের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন ওটা কি ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় অ্যাপ্লিকেশন করেছিলেন নাকি? না, আমার আব্বার ছোট ভাই। আপনার আব্বার ছোট ভাই দুজনেরই আপিল জিতেছেন? জি। আচ্ছা, আমি আপনি টিউসডে তারা আইছে। ওকে, লাস্ট উইক টিউসডে যদি আপিলের জাজমেন্ট এসে থাকে ইজ টু আর্লি। কারণ হচ্ছে যে কমপক্ষে 28 দিন তো সময় দিতেই হবে। 28 দিনের মধ্যে হোম অফিস চাইলে এই আপিলের বিরুদ্ধে, হোম অফিস না, সেক্রেটারি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার, তারা চাইলে এই আপিলের বিরুদ্ধে তারা উপরের কোর্টে যেতে পারে। এই 28 দিনের পরে গিয়ে আপনারা চাইলে তাদেরকে ইমেল টিমেল করতে পারেন 28 দিনের আরো 1-2 সপ্তাহ যাওয়ার পরে ইমপ্লিমেন্ট করার জন্য জাজমেন্টটা। কিন্তু আমি আপনাকে একটা কথা শুধু বলে দেই, আপনার বাবারটা সমস্যা হবে না। আপনার বাবারটাকে তারা কি করবে, আপনি যেই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করে থাকুন না কেন, যেহেতু ইইউ ফ্যামিলি পারমিট আর তারা ইস্যু করে না 30 জুনের পরে, আর এই কার্ড ভ্যালিড না, তারা আপনার বাবাকে কি করবে, ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় ভিসা দিয়ে দিবে। কিন্তু আপনার ভাইকে কি করবে? আপনার ভাই তো হচ্ছেন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। আপনার ভাই যদি মানে বাবা মা শ্বশুর শাশুড়ি নিজের হাজবেন্ড বা ওয়াইফ এবং সন্তান সন্ততি কিংবা গ্র্যান্ড চিলড্রেন, এনারা হচ্ছে ক্লোজ ফ্যামিলি রিলেটিভ, এনাদের জন্য ইইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিট এটা অ্যাপ্লিকেশন করে নেওয়া যায় এবং সেটা আপিলে উইন করলে আসতে কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইয়েরটা যদিও আপনি আপিল উইন করেছেন, আমি আপনাকে টু বি অনেস্ট একটা ভালো খবর দিতে পারছি না, এটা আলটিমেটলি তারা আবারও রিফিউজ করবে, বলবে যে আমরা এই রুটটা বন্ধ করে, এই 30 জুনের পরে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের যে ফ্যামিলি পারমিট যে কার্ড, এই কার্ড আর আমরা এখন ইস্যু করছি না, ইস্যু করব না, এবং এটা 30 জুনের পরে এটা ভ্যালিড না, আর তোমাকে এই রুটে আর ভিসা দেওয়া যাবে না, তুমি যদি আসতে যাও অন্য কোনো রুটে আসতে হবে। আমার কাছে এরকম 2-3টা রিফিউজাল গত এক সপ্তাহে এসছে। তো আগামীতে এইগুলা আসলে আরো আসবে। যদিও আপিল উইন করেছেন, খুবই আনফরচুনেট এটা। যদিও হোম অফিস, আমরা বলতে চাচ্ছি যে হোম অফিস কমপ্লিটলি রং। কিভাবে রং? হোম অফিস বলেছে 31 ডিসেম্বর 2020 আগে ওই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে। সেই অ্যাপ্লাই ডেফিনেটলি এটা এক্সপেক্ট করা যায় না যে সেই অ্যাপ্লিকেশন করে ভিসা হয়ে যাবে এবং সে কার্ড ইস্যু করে যাবে, অথবা ভিসা যদি না হয় এটা আপিলে যাবে, আপিল টাপিল সবকিছু শেষ করে 30 জুনের ভিতরে আবার ভিসা নিয়ে সে এখানে আসতে পারবে। মানে যদি কারো আপিলে যেতে হয়, আপিল তো চলে প্রায় বছরখানিক সময়, অনেক সময় 1-1.5 বছর আপিল চলে। তো আমার এরকম কেস আছে যে 2019-এ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন করা হচ্ছে, রিফিউজ করা হয়েছে, আপিলে উইন করা হয়েছে 2020-এর শেষের দিকে বা 21-এর শুরুর দিকে, সেইটা এখন আপিল ইমপ্লিমেন্টেশনে গিয়ে তারা দিল না। তো আমি বললাম যে এইটা আপনার ভাইয়ের ক্ষেত্রে যদি হয়, আপনাকে যেটা করতে হবে, কি আপনার অপশন আছে, সেটা হচ্ছে আপনি করবেন প্রি অ্যাকশন প্রোটোকল ফলোড বাই জুডিশিয়াল রিভিউ। এই কেসগুলা নিশ্চয়ই এটা আরেকটা ডিজাস্টার হতে যাবে হোম অফিসের জন্য যদি তারা এগুলো না দেয়। এটার এই আগামীতে আপনারা দেখবেন এরকম অনেকগুলো রিফিউজ আসবে, কিন্তু এনাদের সকলকে আমি বলবো যে বিজ্ঞ একজন আইনজীবী দিয়ে, যার বিজ্ঞ মনে হয় তার কাছে গিয়ে এগুলোকে ডিল করা। আপনাকে প্রি অ্যাকশন প্রোটোকল ফলোড বাই জুডিশিয়াল রিভিউ এটা করতে হবে, কারণ এটা তারা রং। আপনারা অন টাইমে অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশন ডিসিশন যখনই হোক না কেন, এদেশের আইন হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশনে যে আইন ছিল সেই আইন অনুযায়ী অ্যাপ্লিকেশনটাকে ডিসাইড করতে হবে।
ডেট অফ ডিসিশনের মধ্যে ডেট অফ ডিসিশনে যে আইন সেই আইন বলবৎ হবে না। তো এই জন্য বলছি যে আপনার বাবা আর ভাইয়ের জন্য কিছুটা অপেক্ষা করেন, যখন দেখবেন যে কোনো ডিসিশন আসে, ভাইয়েরটা যদি কোনো নেগেটিভ আসে খোদা না খাস্তা, তাহলে আপনাকে পরবর্তী আইনি পদক্ষেপ, স্ট্রং আইনি পদক্ষেপ নিতে হবে। তো বাবারটা হয়ে যাবে, এটা আমি আপনাকে শিওর দিলাম, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো আশা করি এই প্রশ্নকর্তা আপনার উত্তর পেয়েছেন। আমি এটা নিয়ে আরেকটু আলোচনা করব পরবর্তী সেগমেন্টে। তো আমাকে চলে যেতে হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মন্ডলী আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফিরলাম আপনাদের সামনে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, ডিরেক্টর উইলডন লিগ্যাল সলিসিটার্স, আছি আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানের নাম হচ্ছে লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় প্রতি শনিবার বিকেল 5টায় এনটিভি লন্ডন স্টুডিও থেকে। যারা সরাসরি অনুষ্ঠান এই সময় দেখতে ব্যর্থ হন বা না দেখতে পারেন কোনো কারণবশত, যদি দেখতে চান তাহলে পরবর্তীতে রিপিট প্রচারিত হয় রবিবার সকাল 7:30টায় এনটিভি ইউরোপের পর্দায়। সুপ্রিয় দর্শক, ফোন কল নিচ্ছিলাম, এখনো ফোন কল নিতে থাকি। দেখি কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, একটু সময় লাগতে পারে 2 মিনিট। জি বলুন, শুনছি। বেসিক্যালি আমি আপনার প্রাইভেট হায়ার কি ড্রাইভার, আমার একটা অফিস থেকে একটা জব দিছিল। আপনি আপনার কথা একটু কম শুনতে, স্লো শুনতে, মানে লো শুনতে পাচ্ছি। আপনি একজন প্রাইভেট হায়ার ড্রাইভার, এটা ঠিক আছে কিনা? জি 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 হ্যাঁ হ্যাঁ, এরপর এখন শুনতে পাচ্ছি। এখন আমার অফিস থেকে একটা জব দিছিল, দেওয়ার পরে আমি ওই জবটা করি। হ্যাঁ, করার পর দেখো 2 দিন পরে আমার সাথে পুলিশ কন্টাক্ট করে বলে ওরা একটা ক্রাইম হয়েছে, মানে ওই যে প্যাসেঞ্জার ছিল ওদের মধ্যে একজন ক্রাইম হয়েছে আর একজন ভিকটিম ছিল, তাই আমার গাড়িটা ওরা ইনভেস্টিগেশন করতে হবে, বুঝছেন, ওদের ফিঙ্গারপ্রিন্ট ওইগুলোর জন্য। পরে ওরা নিয়ে যায় আমার গাড়ি, পরে আমাকে 2-3 দিন পরে দেওয়ার পরে আমাকে বলছিল যে ইন্স্যুরেন্স আপনাকে যে কাজ করতে পারো না, এজন্য কিছু টাকা দেবে। পরে আমি ইমেল করার পরে তেমন একটা ওই আউটকাম আসে নাই। ওরা বলছে যে লিগ্যাল অ্যাডভাইস ওই অ্যাডভাইজার ধরার জন্য। আমি আর যাই নাই, মানে ওইটা তো 200-300 পাউন্ড দিবে। পরে পুলিশের সাথে আমার 2-1 যোগাযোগ হওয়ার পরে ওরা আমারে বলছিল উইটনেস হওয়ার জন্য। আমি ওদেরকে বলি কি না, আমি একটা করবো না এগুলো ঝামেলা, আমি পারবো না, আমি যেগুলো করার করছি। তো তোরা বলছিল ঠিক আছে, আপনি যা করছেন আমরা অ্যাপ্রিসিয়েট আছি, আর তাইলে ওরা থ্যাংক ইউ বলে ওইগুলো আর কি পরে আমার সাথে যোগাযোগ মানে ওই ছেড়ে দেয় আর কি। তো এখন আপনার গত সপ্তাহ আপনার ওই যে ডিফেন্স সলিসিটার আছে, ওরা ওই পুলিশের সাথে যোগাযোগ করে আমার নাম্বার চাচ্ছিল। পরে ওই পুলিশ আমার সাথে যোগাযোগ করে আমার বলছে নাম্বার দিবে, আমি দিব কি না। পরে আমি ওরা বলছিলাম না দেওয়ার জন্য। পরে ওরা পুলিশকে বলছে যে আমরা নাইলে আপনারা যদি কন্ট্যাক্ট ডিটেলস না দেন তাহলে আমরা সুমন্স, ওই যে উইটনেস সুমন্স কি এর জন্য অ্যাপ্লাই করবো। পরে আমি সলিসিটার সাথে যোগাযোগ করি, পরে ওরা বলছে আমার সাথে ওরা দেখা করতে চায়, আমার সাথে একটা ওই মানে 2-3টা কথা বলতে চায় আর কি এই ব্যাপারে। পরে আমি ওদের সাথে এগ্রি হয় নাই। এখন আর কি আমার কোর্ট থেকে একটা উইটনেস সুমন পাঠাইছে। এখন আমি কি এটা যদি ইনভলভ হতে চাই না, মানে আমি উইটনেস ওগুলা দিতে চাই না, তাহলে কি কিছু করা যাবে না আমাকে যেতে হবে কোর্টে? আনসার দিব আপনাকে আমি এখন, না আর কোনো কথা আছে আপনার? আরেকটা কথা হচ্ছে গিয়া যে ওইখানে আর কি আমাদের 2টা গাড়ি ছিল, বুঝছেন। তো আরেকটা কথা আমি জানতাম না, তো ওই যে ড্রাইভার আর আদার ড্রাইভারকে কি চার্জ করছে আপনার ওই পুলিশ, আর ওই ড্রাইভারের মানে সলিসিটার কি আপনার আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে আর কি, বা ওরা কি আমার স্টেটমেন্টটা নিতে চাচ্ছে, বা আমার সমান কোম্পানিরই ও আমার কলিগ, বা আমি ওরা চিনি না, বা আমাদের অনেক বড় কোম্পানি, বাট ওরা চার্জ করেছে আর আমার কোনো চার্জ করে নাই, যেহেতু আমি সবগুলো আমার যেগুলো জিজ্ঞেস করছিল কিছু আমি প্রপারলি দিছিলাম। ওরা আমার আর থ্যাংক ইউ বলছে, অ্যাপ্রিসিয়েট বলছে। এরপরে আমি যে আমার বলছিল ইন্স্যুরেন্স থেকে টাকাও দিবে। জি, পরে আমি আর ওইগুলা যে মানে লিগ্যাল অ্যাডভাইজার লাগে ওইগুলো আমি আর যাই নাই, আমি আর মানে এমনিতেই কি ওইগুলো ছেড়ে দিছিলাম। আপনার 200 পাউন্ড দেবে, অত ঝামেলা করবো না।
আচ্ছা, আজকে আপনার আমার কাছে আপনার যে মূল প্রশ্ন সেটা হচ্ছে যে উইটনেস সামান্স যেটা এসছে, উইটনেস সামান যেটা কোর্ট থেকে এসছে, সেখানে আপনাকে কোর্টে যেতেই হবে কিনা। আপনি আবার এও বলেছেন যে আমি কি বলতে পারি যে এই চিঠি আমি পাই নাই, আমি এটা ফেরত পাঠিয়ে দিব বা কিছু। আনসার ইজ নো, আপনি চিঠি ফেরত পাঠাতে পারবেন না, পাঠানোর আপনার ঠিক হবে না, কারণ এই চিঠিটা তো আপনি পড়ে ফেলেছেন, আপনি দেখেছেন, তো আপনি জানেন যে কোর্ট আপনাকে বলছে যে কোর্টে যাওয়ার জন্য পার্টিকুলার একটা দিনে একটা টাইমে তো আপনাকে যাওয়া লাগবে কোর্টে, এবং এটা একরকম আপনার আর কি বাধ্যবাধকতা আছে, কারণ এটা কোর্টের একটা লাইক ডাইরেকশনস, এবং কোর্ট বলছে যে আপনাকে, এটাকে বলা হয় উইটনেস সামান। উইটনেস সামান দিয়ে একজন ব্যক্তিকে মানে বাধ্য করা যায় কোর্টে আসার জন্য। তো আমি আপনাকে বলবো যে সত্য সত্য ঘটনা যা যা ঘটেছিল, আপনি যা দেখেছেন, যা বুঝেছেন, যা আপনার জানা আছে, আপনি শুধু সিম্পলি সেটা বলবেন, কারণ এখানে আপনি কোনো ক্রাইম করেন নাই, আপনার কোনো ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু for the for the best interest of justice, যাতে সঠিক জাস্টিস হয়, সেটার জন্য আপনার যদি কোনো হেল্প লাগে, ফর এক্সাম্পল আপনি কোনো ওখানে কি হচ্ছিল, কি দেখছিলেন, বা কোনো আপনার কোনো সিমটম আপনি কিছু ফিল করেছেন কিনা, বা আপনি কোনো কিছু হোয়াট এভার ইউ হ্যাভ সিন, আপনি একজন উইটনেস হিসাবে আপনি আপনার সেটুকু উইটনেস আপনি দিয়ে আসবেন, এতে আপনার কিন্তু কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না। উইটনেস সামান দিতেই পারে একটা মানুষকে, যদি সেই মানুষটাকে মনে করা হয় যে সে ইনভলভ। এখানে ডিফেন্স লয়াররা আপনাকে নিয়ে যাচ্ছে, হতে পারে তাদের কেসের জন্য আপনার কথাগুলো তাদের জন্য কোনো কাজে লাগতে পারে, কার কাজে লাগবে না লাগবে সেটা আপনার দেখার বিষয় না। আপনি সিম্পলি যা সত্য ঘটনা আপনি দেখেছেন বা বুঝেছেন, শুনেছেন, সেটাই আপনি শুধু বলবেন, এইটুকুই আর কি। এখানে আপনার কোনো ক্ষতি হওয়ার বা কিছু নাই, উইটনেস সামান আসতেই পারে, এটা কিন্তু আপনার কোনো লস নাই। এই কি আপনার যে কিছু সময়ের জন্য কিছু সময় নষ্ট হবে, বাট এটা কোর্টের এখতিয়ার আছে। কোর্ট যদি মনে করে যে উইটনেস সামান দিয়ে একজনকে আনা যাবে, তাহলে আনতে হবে, আপনাকে যেতে হবে। ঠিক আছে দর্শক, আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন, এবং আপনার ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নাই, কারণ আপনি এখানে কিছুই না, আপনি এখানে জাস্ট সিম্পলি কোইন্সিডেন্টালি আপনি গাড়িটা চালাচ্ছিলেন, ওই সময় ওই গাড়িতে যারা প্যাসেঞ্জার হিসেবে ছিল তারা কোনো ক্রাইমের সাথে কেউ কেউ হয়তো জড়িত থাকতে পারে। ইটস নট ইউ, আপনি কিছুই করেন নাই, আপনার কোনো রকমের ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আপনাকে আমি বলবো আপনি কোর্টকে হেল্প করেন, আপনি উইটনেস সামান এটা অ্যাকসেপ্ট করে আপনি সেই সময়ে আপনি কোর্টে যাবেন। ঠিক আছে দর্শক, আশা করি আপনাকে আমি আশ্বস্ত করতে পেরেছি। আমি চলে যাই পরের কলারের কাছে। কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো 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 দর্শক, আপনি লাইনে চলে এসেছেন, আপনার বাচ্চার গলার আওয়াজ আমি পেয়েছি। হ্যালো, আমি লন্ডন বাংলাদেশ থেকে এসেছি 2020 সাল জানুয়ারি 26 তারিখে কি, আর পরে একটু জোরে বলেন দর্শক, আর একটু ফোনের মুখটা ফোনের কাছে নিয়ে কথা বলেন। আমার বাংলাদেশ থেকে এসেছি 2020 সাল। জি, সরি দর্শক, আপনার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি। আপনি বাংলাদেশ থেকে এসেছেন 2020 সালে জানুয়ারির 26 তারিখ সম্ভবত বলেছেন, এবং কি ক্যাটাগরিতে এসেছেন, কি ভিসা এসেছিলেন? স্পাউস ভিসায়। তারপর আমার পরে বেবিও জন্মেছেন 3 মাসের, এখন তাইনোর বয়স। জি, এখন তাইনোর ব্রিটিশ পাসপোর্ট বানাইতে হইলে কি তা হোম অফিসের ফিস দেওয়া লাগবে না? আপনার হাজবেন্ড বা বাচ্চার বাবা উনি তো ব্রিটিশ, তাই না? জি না, তেন ব্রিটিশ না। তেন কি সেটেল পারসন? তাইনোর পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট। বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু ইনডিফিনিট আছে নি ওদেশের, ইনডিফিনিট লিভ টু রিমেন আছে। যা ইনডিফিনিট লিভ টু রিমেন, কারণ আপনি কইছেন আপনি স্পাউস ভিসায় আইছেন। স্পাউস ভিসা মানেই হলো আইদার ব্রিটিশ সিটিজেন অথবা সেটেল পারসন বা ইনডিফিনিট লিভ টু রিমেন হোল্ডার, এরকম কারো স্পাউস। ঠিক আছে, তো বাচ্চার বাবা যদি আইএলআর বা ইনডিফিনিট লিভ টু রিমেন বা সেটেল পারসন যেটাই হোক না কেন, এটা যদি হয় পাসপোর্ট বাংলাদেশি হলে অসুবিধা তাই না? কবে থেকে আছে? আপনি আসার আগে থেকে না? অবশ্যই আপনি আসার আগে থেকে যদি থাকে, তাহলে বাচ্চাটা যেটা এটা বাই বর্ন ব্রিটিশ, তার শুধু ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা লাগবে। পাসপোর্টের একটা ফি আছে, বাচ্চাকে যে ফি আছে সেটা দেওয়া লাগবে, 50-60 পাউন্ডের মতো ফি, এটা দেওয়া লাগবে আর কি। ফি তো আছে, অল্প ফি আসে। আর খালি 50-60 পাউন্ড ফিস লাগবে, এর বেশি লাগতে না? না, এর বেশি না। ব্রিটিশ পাসপোর্টের চাইল্ড পাসপোর্টের যে ফি আছে
এটা লাগবে আর কি, বুঝছেন? তো এটা ছাড়া আর বেশি কিছু লাগার কোনো কারণ নাই, কারণ বাচ্চা নিজে ব্রিটিশ। আমি আপনাকে ফি এক্সাক্ট অ্যামাউন্ট যদি আমারে কইতে কোন, তাহলে আমি আপনার এনালে কইয়াই দেই। এক্সাক্ট অ্যামাউন্ট কি আমি আপনারে তো ধারণা দিলাম আর কি, ঠিক আছে? সো এই আর কি, আমি আপনাকে বাচ্চাকে ব্রিটিশ পাসপোর্টের ফি হইলো যায়া 49 পাউন্ড যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন, আর যদি পেপার ফর্ম পোস্ট অফিস থেকে আনিয়া যদি আপনি অ্যাপ্লাই করেন তাইলে হইলো যায়া 58 পাউন্ড 50 পেন্স। সো 50 পাউন্ডের মতো আপনার খরচ, বা 50-60 পাউন্ড খরচ আর কি টোটাল এই ফিস। আর কোনো প্রশ্ন আছে আপনার? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ দর্শক। হ্যালো, হ্যালো হ্যালো, ইয়েস দর্শক, হ্যালো হ্যালো, 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 ওয়ালাইকুম আসসালাম। জি এই ব্যারিস্টার সাহেব? জি জি বলেন, আমি সলিসিটার, বলেন। সলিসিটার এই সেলিম সাহেব, জি আমি আপনার জিজ্ঞাসা করতে চাই, আমার এরকম একটু আপনার কথা একটু ভেঙে গেছে, আরেকবার বলবেন। আপনি কি বলেছেন? আপনার একজন আত্মীয়? আমার এরকম একটু প্রায় 70 years old age, জি তার বাংলাদেশি পাসপোর্ট, জি তাই 15-16 বছর ধরে বাংলাদেশও গেছে আছে, এই দেশও আইতেন না। জি, তার বাংলাদেশ পাসপোর্ট, মানে এই দেশে আগে উনি থাকতেন, 15-16 বছর যাবত উনি দেশে গেছেন আর আইছেন না, এই তো? বাংলাদেশ পাসপোর্টের ভিতরে একটা কথা প্রশ্ন করি, ওনার কি আইএলআর ছিল, ইনডিফিনিট ছিল আগে? অলরাইট, ওকে, বাদে প্রশ্ন শেষ করেন আপনি। উনি পেনশনও পাইতে আছেন, রিসেন্ট ইয়ার্স ওনার হাজবেন্ড বাংলাদেশে মারা গেছেন। জি, এরপরে অনেক বছর উনি হয়ে গেছে বাংলাদেশে, প্রায় 15 বছর। জি জি জি। এখন উনি আইতে চাইন, উদ্দেশ্য উনি ছেলে মেয়ে ওরা আছে, ওরা চেষ্টা করছে আনার লাগি। জি জি, এখন আপনার প্রশ্নটা কি, তা যে উনি আইতে পারে না, কিভাবে আনা যায়, এটা প্রশ্ন নাকি? জি, আচ্ছা, উনি আপনি কইছেন যে উনি এখনো পেনশন পান? জি জি। ওনার হাজবেন্ড মারা গেছেন যেহেতু, আর ওনার ছেলে মেয়েরা এই দেশে আছে, ব্রিটিশ বা এরকম কিছু না? জি জি জি। এটা ক্যাটাগরিটার নাম হলো রিটার্নিং রেসিডেন্ট, মানে এটা হইলো যার ইনডিফিনিট ছিল অন্তত 2 বছর ইউকের বাইরে থাকার কারণে, একটানা 2 বছর যদি ইউকের বাইরে কেউ থাকে, যার ইনডিফিনিট থাকে, সেই ইনডিফিনিটটা ভয়েড হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, ইনডিফিনিটটা আর থাকে না, এই ভিসাটা ক্যান্সেল হয়ে যায়, কারণ একটানা 2 বছর উনি ইউকের বাইরে যদি থাকে আর কি। তো উনি তো একটানা 15 বছর ইউকের বাইরে, তো উনার রিটার্নিং রেসিডেন্স। আপনি এক কাজ করেন, ফোন রাখে আপনি টিভির পর্দা শোনেন, আমি বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? এই ক্যাটাগরিটার নাম হচ্ছে রিটার্নিং রেসিডেন্ট। যারা আইএলআর যা থাকে বা ছিল, উনি কি করলেন, আইএলআর থাকা অবস্থায় উনি ইউকের বাইরে গেলেন, 2 বছরের ভিতরে আর ইউকেতে ফেরত আসলেন না, এরকম যদি হয় তাহলে আইএলআরটা তার ল্যাপসড হয়ে যায়, আইএলআরটা তার ক্যান্সেল হয়ে যায়, চলে যায়, মানে উনি আর পরবর্তীতে এই আইএলআর ভিসাটা তার পাসপোর্টে যে আছে বা বায়োমেট্রিক কার্ড আছে, যেটাই হোক না কেন, এটা আর তার থাকে না। কিন্তু উনি পরবর্তীতে কি আসতে পারবেন না? ওনার পরবর্তীতে কি করণীয়, কিভাবে উনি আসবেন? আইএলআর তো চলে গেল, কিন্তু উনি কি আসতে পারবেন? হ্যাঁ, আনসার ইজ ইয়েস, সুযোগ আছে। সেটার নাম হচ্ছে, ক্যাটাগরিটার নাম হচ্ছে রিটার্নিং রেসিডেন্ট। রিটার্নিং রেসিডেন্ট যিনি, ওনাকে শুধু শো করা লাগবে যে ওনার একসময় আইএলআর ছিল এই দেশে, এমনি এই কারণে এই দেশে আসতে পারেন নাই, পরবর্তীতে দেশে গিয়ে বা ইউকের বাইরে গিয়ে, আর এই দেশের সাথে তার টাইজ ছিল এবং এখনো টাইজ আছে, এখন তার তো খুব ভালো টাইজ আছে, তার সমস্ত ছেলে মেয়েরা এই দেশে, উনি এই দেশের গভর্নমেন্টের কাছ থেকে এখনো পেনশন পান, ওনার হাজবেন্ড এই দেশে নিশ্চয়ই ব্রিটিশ অথবা সেটেল পারসন ছিলেন, ওনার হাজবেন্ডের এইখানে জব টপ করা হয়েছিল, ওনার হাজবেন্ড এখানে স্থায়ীভাবে থাকতেন নিশ্চয়ই, তো ওনার হাজবেন্ডের পক্ষ থেকে উনি এখন পেনশনের টাকা উনি পেয়ে যাচ্ছেন, এবং স্পেশালি ওনার সমস্ত অন্যান্য ছেলে মেয়েরা এই দেশে আছে, এই টাইজগুলো দেখাইতে হবে ভালোভাবে। এবং উনি ওনার হাজবেন্ড সহ উনি দেশে গিয়েছিলেন, হাজবেন্ড মারা গিয়েছিলেন, ওনার আর ফিরে আসা হয় নাই, এভাবে করে ওভার 2 ইয়ার্স হয়ে গিয়েছে। তবে আমার একটু, উনি আমাকে এইটাও বলেছেন যে উনি কয়েকবার অ্যাপ্লিকেশন করেছেন, এগুলা হয় নাই। এখন আমি জানি না উনি কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করেছে, এটা হচ্ছে রাইট ক্যাটাগরি, যেটা আমি বললাম রেসিডেন্স রিটার্নিং রেসিডেন্ট। উনি যদি এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেইটা রিফিউজ হয়ে থাকে, আমাদের দেখতে হবে
কি কি কারণে রিফিউজ হয়েছে, সেই রিফিউজের যে কারণ তারা দিয়েছে এগুলোকে আমাদের সলভ করতে হবে। এইগুলো যাতে আবার এই একই রিজনে রিফিউজ করতে না পারে সেটা ডকুমেন্টেড এভিডেন্স দিয়ে বা এক্সপ্লেনেশন দিয়ে কিংবা উপযুক্ত প্রমাণাদি তথ্যাদি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওনার কিন্তু টাইস, যেটা খুব ইম্পর্টেন্ট, অনেকে আছে এই দেশের সাথে টাইসটা কাট আপ হয়ে যায়, সেটা হয় নাই। ওনার সন্তান সন্ততিরা আছে, প্রত্যেকের বার্থ সার্টিফিকেট লাগবে, প্রত্যেকের পাসপোর্ট লাগবে, প্রত্যেকের কাজকর্ম করে ঘরবাড়ি আছে, এই সমস্ত ডকুমেন্টস লাগবে। এবং যদি ব্রিটিশ বার্থ সার্টিফিকেট হয় এটা তো তারা অস্বীকার করার উপায় নাই। যদি অন্য দেশের বার্থ সার্টিফিকেট হয় বা বাংলাদেশের হয়, ডিএনএ টিএনএ এগুলো দেওয়া যেতে পারে, পেনশনের কাগজপত্র দেওয়া যেতে পারে। আগে যেখানে উনি ছিলেন ওনার বিভিন্ন কাগজপত্র সবকিছু দিতে হবে, ডাক্তারের কাগজ, এই সেই সমস্ত কিছু। তো এইগুলো দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং আগে যা যা কারণে রিফিউজ করেছে ওগুলো ডিল করতে হবে এই অ্যাপ্লিকেশনে। আশা করি উনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমি বলবো এই অ্যাপ্লিকেশনটা ভালো হয় একজন। আমি চলে যাচ্ছি এখন আবার একটি বিরতিতে, ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সামনে এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট নিয়ে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, অনুষ্ঠানের নাম লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুর দিকে আমি কিছু আপডেটস দিচ্ছিলাম। সেই আপডেটসের এক পর্যায়ে আকিনসানিয়া কেস ল নিয়ে কথা বলছিলাম, যেটাকে অনেকে জামরানো রুটও বলেন। সেখানে কনসেন্ট অর্ডার নিয়ে আমি কথা বলছিলাম, যে কনসেন্ট অর্ডার মানে হচ্ছে যে উভয় পার্টির মধ্যে একটা কি বলে একটা আলোচনার মাধ্যমে একটা জিনিস সিদ্ধান্ত হয়, যেটা কোর্টের মাধ্যমে অ্যাপ্রুভ করা হয়, এটাকে বলা হয় কনসেন্ট অর্ডার। এখানে কনসেন্ট অর্ডারে বেশ কিছু প্যারাগ্রাফ আছে শুরুতেই, ABCDEFGHI। এই কনসেন্ট অর্ডারের এইগুলো মেনে চলবে উভয় পার্টি, সেটা বলা আছে। এখানে বলা আছে যে হোম অফিস বা সেক্রেটারি অফ স্টেট এই আকিনসানিয়ার বেসিসে নতুন গাইডেন্স তারা পাবলিশ করবে, তবে এটা কোনো ডেডলাইন দেওয়া হয় নাই। তো বলা হচ্ছে হোম অফিস তখন তারা ইন্ডিকেশন দিয়েছিল 6 উইক্সের মতো লাগতে পারে। তো আমাদের এখনও গত কনসেন্ট অর্ডার এটা সাইন হয়েছে 17 জুন, সেখান থেকে 6 উইক্স এখনও পূর্ণ হয় নাই। তো এমনকি 30 জুনের পর থেকেও 6 উইক্স পূর্ণ হয় নাই। তো আমরা দেখার অপেক্ষায় আছে যে এটার বেসিসে কোনো গাইডেন্স তারা পাবলিশ করে কিনা। তবে তারা এই কনসেন্ট অর্ডারে বলেও দিয়েছে যে এখনই মানুষ অ্যাপ্লাই করতে পারবে। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটা কেউ যাতে মিসলিড না হয় সেটা আমি বলে দিই, কনসেন্ট অর্ডারে তারা এটাও এগ্রি করেছে যে হোম অফিস এটার কোর্টের ফাইনাল জাজমেন্ট, বা এটা তো হাইকোর্টের এটা হাইকোর্টের জাজমেন্ট। তো এটাকে নিয়ে তারপরে তারা কোর্ট অফ আপিলে যাবে, কোর্ট অফ আপিলে পারমিশন যাবে। সেইটা যদি কোর্ট অফ আপিলে যতদিন না ডিসাইডেড হয় ততদিন পর্যন্ত এই বেসিসে যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়বে এগুলো তারা ডিসিশন দিবে না। তো এই জিনিসটা দেখার বিষয় আছে। কোর্ট অফ আপিলে তারা পারমিশন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এবং এই পারমিশন অ্যাপ্লিকেশন সাধারণত কোর্ট অফ আপিল 7-8-9 মাস লাগিয়ে দেয় কমপক্ষে পারমিশন অ্যাপ্লিকেশন ডিসাইড করতে। পারমিশন যদি তারা না পায় তাহলে হচ্ছে যে এরপরেই এই জামরানো বা আকিনসানিয়ার বেসিসে যারা অ্যাপ্লিকেশন করলেন তারা আস্তে আস্তে ডিসিশন পাওয়া শুরু করতে পারেন। কিন্তু এর মধ্যে ডিসিশন হবে না, এটা ফর শিওর। কারণ কোর্ট অফ আপিলে যদি পারমিশন না পায় তাহলে হচ্ছে যে হয়তো কম সময়ের ভিতরে ডিসিশন হবে, আর যদি পারমিশন পায় তাহলে তো এটা কোর্ট অফ আপিলে চলতে থাকবে প্রায় 1-2 বছর চলতে থাকবে, 1.5-2 বছর। সেটা সম্পূর্ণরূপে যখন শেষ হবে, কোর্ট অফ আপিলের পরে আবার উপরের কোর্টে আরও যায় কিনা সেটাও দেখার বিষয় আছে। তো সেইটা সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত এইটার কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পেন্ডিং থেকে যাবে। এটা সবাইকে একটু মনে রাখা দরকার। যারা অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার আপনার রাইট ছিল, অ্যাপ্লিকেশন করাটাও কোনো ভুল কাজ ছিল না, কারণ এটা একটা হোম অফিসের কোনো ফি লাগে না অ্যাপ্লিকেশন। এবং আপনার বাচ্চা যখন থেকে ব্রিটিশ হয়েছে, যদি জন্ম থেকে ব্রিটিশ হয়ে থাকে কিংবা পরবর্তীতে যদি ব্রিটিশ হয়ে থাকে, সেই তখন থেকে আপনার এই রাইটে, ডেরিভেটিভ রাইটে টাইম কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। তো সেটা আপনি পিছনের সময়টা আপনি ক্লেম করতে পারেন। তো এই একটা দিক ছিল। তারপরে এখানে আমি বলছি যে প্যারাগ্রাফ সি এবং ডি এই দুইটা এরকম আছে যে সিমালটেনিয়াসলি দুটো অ্যাপ্লিকেশনেই চলতে পারে। মানে কারো যদি 2.5 বছরের লিমিটেড লিভ টু রিমেন থাকে এবং পাশাপাশি সে যদি এইটার বেসিসে অ্যাপ্লাই করে আকিনসানিয়ার বেসিসে, তাহলে ওইটাও থাকবে এবং এটাও সে করতে পারবে আলাদা। এবং এটা 34BB যেটাকে আমরা বলি, যে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে, পরবর্তীতে আরেকটা অ্যাপ্লিকেশন যদি কেউ করে, তাহলে 34BB প্যারাগ্রাফ 34BB বলে দিয়েছে যে আগেরটা তখন
ভেরিয়েশন হয়ে যাবে নতুনটার সাথে, এই ক্ষেত্রে সেটা হবে না। এটা এই কনসেন্ট অর্ডারে প্যারাগ্রাফ সি তে এটা আছে। তো এই কনসেন্ট অর্ডারটা ভালোভাবে পড়লে দেখা যায় যে যাদের অলরেডি কোনো লিভ আছে তারাও এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এতে কোনো বাধা নাই, এবং এটা কোনো সেই জামরানোতে যে রুলিংটা ছিল সেই রুলিংটা আর এখানে থাকছে না। কারণ আকিনসানিয়া যে ব্যক্তি, যে লেডি নাইজেরিয়ান এটার বেসিসে অ্যাপ্লাই করেছে, তার সিনারিওটাও এরকম যে এককালে সে জামরানোর বেসিসে ছিল, পরবর্তীতে সে 2.5 বছরের এই বাচ্চার বেসিসে ভিসা পেয়েছে আমাদের অ্যাপেন্ডিক্স FM EX1 এর আওতায়, কিন্তু সে এখন আবার জামরানোর বেসিসে রিলাই করছে এই পিরিয়ডটা, আগের পিরিয়ডটা। তার মানে কি, আপনার অন্য রুট ওপেন থাকা সত্ত্বেও আপনি চাইলে এই রুটের উপরে রিলাই করতে পারেন। তো এইটা যাতে কেউ ভুল বোঝাবুঝি না হয় সেটা আমি একটু ক্লিয়ার করলাম। আমি সবিনয় অনুরোধ করব এই কেস লটা সবাই ভালোভাবে, যারা বিজ্ঞ লয়ার আছেন, যারা বিজ্ঞ ব্যক্তিত্ব আছেন, তারা এটা পড়লে তারা এটা পুরোটা রিয়ালাইজ করে। এটা এমনকি সব জায়গায় আছে, ফ্রি মুভমেন্টে আছে, EIN এ আছে, সব জায়গায় এটা আছে, বিভিন্ন ব্লগে আছে যে whether you can do both applications or whether you have already got a limited leave, are you qualified to, are you eligible to make such application and it should be granted or not, এগুলো সবকিছু এভাবে আছে। তো আমি বলবো যে আপনারা চাইলে এগুলো চেক করতে পারেন। তো আমি চলে যাই আবার কল নেওয়াতে। কে আছেন এখন কলার লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন আসলো। জি। যে আমি জানতে চাইলাম, আমি 2018 জুলাই বিদেশে আইছি। জি। পাউন্ড ভিসা। হ্যাঁ হ্যাঁ। তো আমার আপরে অ্যাপ্লাই করা হয়েছে না। জি, আপনার কি হয়েছে এরপরে? আমি 2018 বিদেশে আইছি। জি, সেটা আমি বুঝেছি। এরপরে প্রশ্ন? তো 2008 বছর পরে অ্যাপ্লাই করা হয়নি। 2.5 বছর পরে আর অ্যাপ্লাই করা হয় নাই, মানে আপনি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেন নাই? জি না। আচ্ছা, জি। তারপর এখন কিটা করা যায়? এখন তো আমার যে একটা কার্ড আছে না, এই কার্ড তো আমি প্রায় 3 মাস হয়ে গেছে অলরেডি, ডেট এক্সপায়ার হয়ে গেছে। আপনার কি বেবি আছে কোনো? জি না। অন টাইম অ্যাপ্লিকেশন না করার কোনো স্পেসিফিক কারণ আছে? তো আমার একটা প্রবলেম আছে ফ্যামিলির মাঝে। ওকে, আমি কিছুটা হয়তো আজ করতে পারছি। ওই প্রবলেম এখন সলভ করে কি আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন? এটা সম্ভব না। এখন আমার হাজবেন্ডের ভাইরা যে দেশে পাঠাই দিই। আমি বুঝতে পারছি। ওটা আমি বলছি যে ওই প্রবলেমটা সলভ করে এখন আর অ্যাপ্লিকেশন আর করতে পারবেন না এখনো, তাই না? তো প্রবলেমটা কি খুব বড় আকারে হয়ে গিয়েছিল যে আপনার উপরে কোনো টর্চার হতো বা কোনো কিছু? মেবি লাগে, বাট এখন চাইদা তারা মানে দেশে পাঠাই দিতে। আচ্ছা, দেশে পাঠাই দিতে সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কি দেশে যেতে চান নাকি চান না? জি না, আপনি চান না। তো এখন কথা হচ্ছে যে আমি স্পেসিফিক প্রশ্ন করি আপনাকে, কিছু মনে না করলে আপনি যদি আনসার দেন, সেটা হচ্ছে যে আপনার উপরে কোনো টর্চার করা হয়েছে কিনা? টর্চার মেবি ফ্যামিলিগত প্রবলেমের কারণে এখন আমার উপরে। রাইট। আপনি যদি টিভির পর্দায় ডিসক্লোজ করতে না চান, আপনাকে আমি তো আর বাধ্য করতে পারি না, এটা আপনার উপরে। আমি শুধু জেনারেলাইজ বলি যে এরকম যদি হয় যে কাউকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয় এটাকে, কাউকে যদি অ্যাবিউজ করা হয়েছে ওয়েদার ফিজিক্যালি অর মেন্টালি, তাকে যদি অ্যাবিউজ করা হয়, তাকে যদি কোনো কারণে তাকে টর্চারের মতো করা হয়, এবং এগুলোর যদি এভিডেন্স থাকে, ডাক্তারের কাছে এভিডেন্স থাকে, পুলিশের কাছে এভিডেন্স থাকে, এবং এগুলো দিয়ে যদি রিপোর্ট করা হয়ে থাকে, এগুলো যদি আরও উইটনেস কেউ থাকে, এরকম যদি এভিডেন্স থাকে, তাহলে রুট আছে। আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সেটেলমেন্ট শুরুতে দিবে না, প্রথমে একটা ভিসা দিবে অল্প সময়ের 6 মাসে, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের বেসিসে অ্যাপ্লিকেশন। সেটা যদি করতে পারেন, সেটা করে যদি সাকসেসফুল হয়, পরবর্তীতে সেটেলমেন্ট হতে পারে। এই একটা রুট আছে। আদারওয়াইজ মেন্টালি টর্চার এখন চাইদা যে জুরি আমারে তারা দিশে পাঠাই দিতে, বাট আমি তো চাইলাম না দিশে যাইতাম। যদি জোরে পাঠায় তাহলে তো এটাও এক ধরনের অ্যাবিউজ, এটাও তো আপনাকে টর্চার করা হচ্ছে। তাহলে আমি বলবো যে আপনার কাছে যদি ফ্যামিলিগত প্রবলেমের কারণে, তো আমার কবডি মামা হাজবেন্ড যে এখন রিলেশন নাই, বাট ঠিক আছে আমি অলরেডি আছে। আপনারা কি এখন একসাথে থাকেন নাকি থাকেন না? জি না, আমরা একসাথে আছি, বাট ইলা প্রবলেম হয় নাকি? ওকে, আমি বলবো যে যদি কোনো কারণে আপনার হাজবেন্ডের মাইন্ড চেঞ্জ হয়,
যে উনি আপনাকে হেল্প করবেন, ওনার পাসপোর্ট দিবেন, ওনার পাসপোর্ট এখন আর সরাসরি পাঠাতে হয় না, স্ক্যান কপি পাঠাতে হয় সাধারণত। তারপরে হচ্ছে যে ওনার ইনকামের ডকুমেন্টস দিবেন, আপনার ইংলিশ করা হয়েছে কোনো কারণে, আরেকটা ইংলিশ কিচ্ছু নাই, লাভ প্রবলেম আর কারণে নাই, মানে তারা কিছু সাপোর্ট করে নাই। এখন ওই যে আমি বললাম যে যদি এরকম হয় যে আপনাকে কোনো কারণবশত অ্যাবিউজ করা হচ্ছিল, আপনাকে মেন্টালি টর্চার করা হচ্ছিল, বা ফিজিক্যালিও যদি কোনো কখনো হয়ে থাকে, এগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে দ্যার ইজ অ্যান এভিনিউ ফর ইউ, যে সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের বেসিসে। আচ্ছা, ধরে নিলাম এটা না, সেটা ঠিক প্রমাণ আপনি করতে পারবেন না, এরকম যদি হয় তাহলে আসলে ডিফিকাল্ট হবে আপনার জন্য অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়া। এমন যদি হতো যে ভিসার এখনো মেয়াদ আছে, তাহলে আমি আপনাকে দুই একটা অন্য ক্যাটাগরির কথা হয়তো বা বলতাম, কিন্তু মেয়াদটা চলে গিয়েছে 3 মাস আগে। এখন দেখতে হবে যে আরেকটা জিনিস আছে যে 3 মাস আগে যদি এটা মেয়াদটা চলেও যায়, তো এখানে কিছু এখন সুযোগ আছে, এটা অন্য ধরনের সুযোগ, এটা হচ্ছে করোনা ভাইরাস কনসেশন, আউট অফ টাইম অ্যাপ্লিকেশনও করা যায়। যদি আপনার যেই দেশে ফেরত যাওয়ার দরকার ছিল সেই দেশে আপনি যেতে পারেন নাই কারণ সেই দেশটা রেড লিস্ট কান্ট্রি, এরকম যদি হয়, দেখতে হবে বাংলাদেশ কবে থেকে রেড লিস্ট, আমার মনে হয় দীর্ঘ কয়েক মাস যাবত রেড লিস্টে আছে, তাহলে সেটার একটা প্রভিশন আছে, সেটা দিয়ে আপনি 30 সেপ্টেম্বর পর্যন্ত এটাকে আপনি আপাতত সেফ থাকতে পারেন। কিন্তু এর মধ্যে আপনি দেখেন যে আপনার হাজবেন্ড আপনাকে আবার হেল্প করবেন কিনা, যদি করেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি ডোমেস্টিক, তাহলে তো তাহলে আপনার ভিসাটাই তো ছিল ম্যারিজের বেসিসে, তাহলে আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্স ক্যাটাগরিতে আমরা না ফেলতে পারি, তাহলে অন্য ক্যাটাগরিতেও আমি আর মানে খুব একটা চান্স নাই, ঠিক আছে? তো এই আমি বলবো যে তবু আপনি সমস্যা সবকিছু যদি আপনি খোলাসা, আমি এখন কি করতে পারি, এখানে আমার এই দেশের মধ্যে কোনো আত্মীয়-স্বজন নাই যে আমি বুঝতে পারছি যে আপনি আমার যেটা আমি এইটুকু আপনার কথাতে বুঝতে, আপনি কিছুটা হেজিটেট হচ্ছেন, আপনি বলছেন যে ফ্যামিলিগত প্রবলেম, আপনি আর ডিপে যাচ্ছেন না, এই টিভির পর্দায় হয়তো আপনি বলতে চাচ্ছেন না, হতে পারে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, আমি ওটা অ্যাকসেপ্ট করে নিলাম। আপনি তাহলে কোনো লয়ারের শরণাপন্ন হতে পারেন, সরাসরি ভালো কোনো লয়ার, আমি বলবো না যে আপনাকে শুধু আমার কাছে আসতে হবে, টিভির পর্দায় আমি এই কথা বলতে পারি না, আপনি যে কারো কাছে আপনার অভিরুচি, আপনি কোথায় যাবেন, আপনি ভালো একজন লয়ারের শরণাপন্ন হয়ে পুরো ঘটনা বলে দেখতে হবে যে এই যে বলছেন ফ্যামিলি প্রবলেম, সেই প্রবলেমটা কি মাত্রায়, সেটা আপনাকে কি প্রিভেন্ট করছিল অন টাইম অ্যাপ্লিকেশন করার জন্য, সেটাকে কি আপনাকে প্রিভেন্ট করছিল আপনার যা যা রাইট আছে সেগুলো পাওয়ার জন্য, সেটা কি আপনাকে টর্চার করা হচ্ছিল কিনা, আপনাকে অ্যাবিউজ করা হচ্ছিল কিনা, কারণ আপনি একটা ফরেন ন্যাশনাল, আপনি একজনের স্পাউস, সেই আপনাকে বিভিন্ন ধরনের যেই তার কমিটমেন্ট সেগুলো উনি রক্ষা না করে আপনাকে কোনোভাবে টর্চার করা হচ্ছিল কিনা। উই নিড টু সি অল দোজ থিংস। ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন উই ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন হুইচ ইজ কল্ড অন দ্য বেসিস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। ঠিক আছে দর্শক, তা আমি বলবো যে যেহেতু আপনি আমার মনে হয় কিছুটা হলেও হেজিটেট করছেন টিভি পর্দায়, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, এটা হতেই পারে। এই জন্যই কিন্তু আপনি দেখবেন আমি আমার অন্য দর্শকের উদ্দেশ্য বলি, আমি আমার কোনো প্রশ্নকর্তাকে বলি না কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার নামটা কি, কেন আমি চাই না যে তার ব্যক্তিগত বিষয়গুলো টিভির পর্দায় বলে দিবে নামধাম সহ, তাহলে তার পরিচিত লোকজন জেনে যাবে অনেক কিছু। আমার তো কারো নাম দরকার নাই, কোত্থেকে ফোন করেছে এটা দরকার নাই, আমার শুধু তার ওই প্রবলেমটা জানা দরকার, সেটা দিয়ে আমি উত্তরটা দিয়ে দিব। তো আপনি একজন ভালো লয়ারের শরণাপন্ন হন এই সমস্ত জিনিস নিয়ে, ইফ দেয়ার ইজ এনি অপশন হি অর শি উইল টেল ইউ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আই উইশ আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। আপনার প্রোগ্রামটা আমি সব সময় দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন হলো, আমরা ইউরোপিয়ান ন্যাশনাল, এই দেশে আমাদের ইউ সেটেলমেন্ট আছে 2012 সাল থেকে আমরা এখানে, তবে আমি আর আমার ওয়াইফ চাই না এই দেশে মানে ন্যাশনালিটি নেওয়ার জন্য, কিন্তু আমার 4টা বাচ্চা আছে। প্রথম বাচ্চা হলো ওভার 18, আর 3টা হলো ওভার 12 না আন্ডার 12। কিভাবে এই দেশের ন্যাশনালিটি নিতে পারবে এই ব্যাপারটা একটু বলুন। আপনারা যেহেতু বলেছেন আপনি 2012 সালে এসেছেন, তার মানে 9 বছর হয়ে গেছে। কোন বাচ্চা কি আছে এই দেশে জন্ম নিয়েছে আপনার? না না না, সবই মানে ইউরোপে জন্ম। আন্ডার 12 যারা, তাদের মধ্যে কেউ গত 9 বছরের মধ্যে জন্ম নেয় নাই, এটা বলছেন আপনি? মানে আপনার 4টা বাচ্চাই ইউকে এর বাইরে জন্ম নিয়েছেন।
আপনার যে বাচ্চার এখন 18 বছরের বেশি হয়ে গেছে সে চাইলে ব্রিটিশ সিটিজেনশিপ নিতে পারে তার ওন রাইটে, তারও তো সেটেলমেন্ট আছে এবং 1 বছরের বেশি হয়ে গেছে না সেটেলমেন্ট পাওয়ার? না, সেটেলমেন্ট আমরা 2020 সালে আমাদের হয়েছে। হ্যাঁ, 1 বছর হয়েছে কি হয় নাই? 20 এর কোন সময় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তো 1 বছর যদি হয়ে যায় এবং আপনার যে বাচ্চার বয়স 18 এর বেশি হয়েছে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রোভাইডেড কাজ করে না, কাজটা লাগবে না, এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের কাজের সাথে কোনো সম্পর্ক নাই। আর বাচ্চা ওই যার বয়স 18 এর উপরে হয়েছে তাকে লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 পাস করতে হবে। সে তো কোনো ইউকে ডিগ্রি কমপ্লিট করে নাই এখনো, করেছে কি? না, এখনো সে এই বছর ইউনিভার্সিটিতে যাবে। আচ্ছা, তাহলে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 পরীক্ষা দিতে হবে এবং লাইফ ইন দ্য ইউকে এটাও দিতে হবে এবং পাস করতে হবে। এই দুইটাই পাস করে তারপরে তার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড এগুলো না থাকে তার সিটিজেনশিপ হতে কোনো অসুবিধা নেই। এখন আসি আপনার বাকি 3টা বাচ্চা যাদের জন্ম ইউকের বাইরে হয়েছে। আনফরচুনেটলি এখানে লটা সেটা হচ্ছে যারা মাইনর, যারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করছেন, মানে MN1 যারা বাচ্চা মাইনর, তারা যদি ইউকের বাইরে তাদের জন্ম হয়ে থাকে তাহলে ওয়ান অফ দ্য প্যারেন্টস, দুইজনের একটা প্যারেন্টস মানে বাবা অথবা মা অথবা দুইজন, মানে অন্তত পক্ষে কমপক্ষে একজন প্যারেন্টসও যদি ব্রিটিশ না হয় অথবা ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন না করে একই সময়ে, মানে বাবা মায়ের একজন অ্যাপ্লাই করেছেন অথবা দুইজন অ্যাপ্লাই করেছেন এবং বাচ্চারাও করছে এবং বাবা মায়ের অ্যাপ্লিকেশন কোনো একজনের একটা সাকসেসফুল যদি হয় তাহলে বাচ্চাদেরটাও সাকসেসফুল হবে। তার মানে কি আপনাদেরকেও কোনো একজনকে একসাথে অ্যাপ্লিকেশন করতে হবে বাচ্চাগুলোর যদি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হয় এবং আপনাদেরকে অবশ্যই লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 এটাও পাস করতে হবে। এবং এটা যদি আপনারা না চান তাহলে বাচ্চাদের 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাচ্চারা যখন 18 হবে, একজন করে 18 হতে থাকবে, ওই শেষের 3 জনের কথা বলছি, তখন তারা লাইফ ইন দ্য ইউকে এবং B1 দিয়ে তারা ব্রিটিশ সিটিজেন হতে পারবে। আমি বুঝাতে পেরেছি পুরো জিনিসটা আপনাকে? ধন্যবাদ। এটা কনসিয়াস ছিল যে এদের মানে এদের ওন রাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি ইউরোপের কোন দেশ থেকে এসেছেন ভাইয়া? ভাইয়া আমি আসছি ইতালি থেকে। তো আমাদের এই যে ইউরো 2020 ফাইনাল হলো, আপনি কাকে সাপোর্ট করেছেন? সাপোর্ট তো করেছি, অবশ্য 2 দেশকেই সাপোর্ট করেছি। এখন 2 দেশ খেলতেছে, আপনি কি চাচ্ছেন এও বলতে কেউ বলতে? ফাইনাল খেলায় ইতালিরে সাপোর্ট করছি কারণ আমি একজন ইতালিয়ান, আর অন্যান্য খেলার সাথে আমি ব্রিটিশে সাপোর্ট করছি। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার ব্যক্তিগত অভিরুচি, এটা আমি এমনি একটা প্রসঙ্গ টানলাম যে এটা আপনি যে যাকে ইচ্ছা তাকে সাপোর্ট করতে পারে। আমরা তো এমনিতে এসেছি বাংলাদেশে থেকে, আমরা তো আর এই দেশের স্থায়ী না, কিন্তু যারা আমরা এই দেশে দীর্ঘদিন থাকি এবং এই দেশেতেই আমাদের দেশ বানিয়ে ফেলেছি, তো এই দেশকে ভালোবেসে এই দেশকে সাপোর্ট করি সবসময়, যেহেতু আমি একদম ইতালি থেকে আসছি। Absolutely fine. I respect everybody. প্রত্যেকের মতামতকে রেসপেক্ট করতে হবে, করি। থ্যাংক ইউ। এমনি জিজ্ঞেস করলাম ভাইয়া, কিছু মনে করবেন না। আপনার প্রোগ্রামটা সব সময় দেখি, এত সুন্দর করে বুঝান, এটা অন্যের কাছ থেকে অতটা সুন্দর করে বুঝতে পারি না, বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আর ঢাকার সলিসিটার খুব কম এখানে। সব জায়গায় আছে, সব জায়গায় ভালো সলিসিটাররা আছেন, প্র্যাকটিস করছেন, ভেরি নাইস, সবাই ভালোই বলবো আমি। তো আজকের মতো এখানেই আপনার সাথে কথা শেষ করছি, পরে চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালিম ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমি আপনার কমিউনিটির মানুষই, ফেসবুকে ফ্রেন্ডও আমি, এবং সবচেয়ে বড় কথা আমি টিভি দেখি না, এই ফেসবুকের মাধ্যমেই আপনার লাইভ অনুষ্ঠানটা আমি উপভোগ করছি। আমি প্রথমে আপনাকে মন থেকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে আপনি যে আমাদের কমিউনিটিকে এত সুন্দর একটা মানে লাইভ প্রোগ্রামের মাধ্যমে এই ইমিগ্রেশনের ব্যাপারগুলো বা এই ব্যাপারগুলো যে আপনি হেল্প করছেন, এটা আসলে খুবই প্রশংসনীয়। তো আমি অনেক ধন্যবাদ ভাই আপনার কমেন্টসের জন্য। ফোন করেছি। জি। তো আমার একটা ব্যাপার ছিল হচ্ছে, আমি এই দেশে আইএলআর পেয়েছি 2016 সালের জানুয়ারিতে। জি। আমি আমার ওয়াইফকে নিয়ে আসি স্পাউস ভিসায় 2017 মার্চে। জি। তো হিসেব মতে মনে হয় তার আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চে আমরা সেই আইএলআর এর জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি হবে। জি, দ্যাটস রাইট। হ্যাঁ, তো আমি এবং আমার মিসেস গত ডিসেম্বরে আমরা দেশে গিয়েছিলাম। জি।
আর দেশে গিয়ে একটু লকডাউন, মানে যখন নাকি এইখানে লকডাউন চলছিল তখন ওইখানে আমরা ছিলাম, আবার ওখানে যখন লকডাউন শুরু হলো তখন মানে এই একটু পড়ে গিয়েছিলাম। তো আমরা দীর্ঘদিন আমাদের 2টা ফ্লাইট, মানে আমরা গিয়েছিলাম কাতার এয়ারওয়েজে, কাতার এয়ারওয়েজ তো পড়ে গেল রেড লিস্টে, পরে টিকিট পেতে পেতে মানে আমাদের একটু হয়ে যায়, 2-2বার আমরা চেঞ্জ করি আমাদের এয়ারলাইন্স টিকিট। আমরা থেকে গেলাম ওখানে 4.5 মাসের মতো থেকে ফেলেছি আমরা, মোর দ্যান 90 ডেজ। এখন আমি এসেছি এপ্রিলে এসে এই দেশে এসে 10 দিন কোয়ারেন্টাইনে থেকে হোটেলে এখন আসছি। এখন আমি এখনো ন্যাচারালাইজেশনটা করিনি আসলে। 2016 সালে আমার আইএলআর হয়ে গেছে, বিভিন্ন কারণে আমার ন্যাচারালাইজেশনটা নেওয়া হয়নি। তো আমি যতটুকু জানি যে আমার নাকি ন্যাচারালাইজেশন বা ব্রিটিশ পাসপোর্ট থাকলে আমার ওয়াইফ নাকি স্ট্রেইট ওয়েতে আইএলআর এর জন্য যখন অ্যাপ্লাই করবে তখন নাকি সে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি জানি না কতটুকু সত্যি ব্যাপারটা, আমি উত্তর দিব আপনাকে পার্সিয়ালি রাইট এটা। তো আমি কি এখন কি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করার মানে এলিজিবিলিটি আছে আমার? মানে আমি যদি কোনো এই যে কোভিড এর এই ক্রাইসিসের ব্যাপারটা যদি করি, কনসিডার করতে বলি, তাহলে কি আমি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? কারণ আমরা তো 90 দিনের বেশি দিন আর কি এই দেশের বাইরে ছিলাম অলরেডি। এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাই। আপনি আপনার কাছে আমার কিছু 2-1টা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আপনি যখন এখান থেকে দেশে যান, প্রথমে ডিসেম্বরে যখন যান, তখন আপনার যে রিটার্ন টিকেটটা ছিল সেটা তো 90 দিনের মধ্যে কোনো একটা ডেটের ছিল, সেটা পরবর্তীতে ক্যান্সেল হয় বিকজ এই যে করোনা ভাইরাসের জন্য ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল, 2-2বার আপনার এরকম হয়েছে। সেটা করে সর্বশেষ আপনি এখানে ফাইনালি এখানে আসতে পেরেছেন 4.5 মাস পরে, তাই না? এবং আপনার কাছে এভিডেন্স গুলো আছে যে প্রথম টিকেটটা আপনি উইদিন 90 ডেজ রিটার্ন করার আপনার ইন্টেনশন ছিল। এটা পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে আপনার কন্ট্রোলের বাইরে, ওটা আপনি তখন কন্ট্রোল করছিলেন না যে আমি মন ইচ্ছা মতো থাকলাম, সেটা না। কিন্তু আপনি চাচ্ছেন চলে আসতে, কিন্তু ফ্লাইটগুলো বারবার ক্যান্সেল হচ্ছিল, তাই না? জি। তাহলে অ্যাবসলিউটলি ফাইন, এয়ারওয়েজটা পুরো রেড লিস্টে হয়ে গেল। ইট ইজ মোর দেন ফাইন। আপনার কাছে এভিডেন্স গুলো নিশ্চয়ই আছে, তারা ইমেল করছিল বা ক্যান্সেলেশনের কোনো ভাবে আপনাকে নোটিফাই করছিল, সব আছে। সো আপনাকে এইগুলো দিয়ে আমি রিকোয়ারমেন্টটা বলি, রেসিডেন্স রিকোয়ারমেন্ট যেটা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য, সেটা হচ্ছে যে রেসিডেন্স রিকোয়ারমেন্টের কথা বলছি, অন্যান্য রিকোয়ারমেন্ট একটু পরে বলছি। সেটা হচ্ছে যে আপনি এখন আপনি আইএলআরে আছেন এবং অন্তত 1 বছর যাবত আইএলআরে আছেন, সেটা আপনি মিট করেন, কারণ 2016 থেকে আপনি আইএলআরে আছেন। তারপরে হচ্ছে গত 5 বছরের মধ্যে টোটাল 450 দিনের বেশি আপনি বাইরে ছিলেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে গত এই 5 বছরের মধ্যে গত যে 1 বছর সর্বশেষ যে 365 দিন, সেই 365 দিনের মধ্যে আপনি 90 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না। কিন্তু এক্সেপশন যদি থাকে আপনার, যেমন আপনার ক্ষেত্রে এটা আইডিয়াল কেস অফ এই করোনা ভাইরাস ট্রাভেলিং ইস্যু, আপনার কেসটা, তো সেটা আপনার কাছে এই এভিডেন্সগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং করোনা ভাইরাসের এই সমস্যাটা সারা বিশ্বব্যাপী সবাই ভালো করে জানে। এবং করোনা ভাইরাস কনসেশন স্কিম এটার ভিতরে এটা আছে যে কেউ যদি আউটসাইডে গিয়ে স্টাক হয়ে যায় তার জন্য কি হবে, কেউ এখানে থেকে ভিজিট করতে এসে যদি স্টাক হয়ে যায় তার জন্য কি হবে, সেটাও আছে। তো আপনি একদম টোটালি ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, ইউ ক্যান মেক দ্য অ্যাপ্লিকেশন। হাউএভার ইউ নিড টু প্রোভাইড দ্য এভিডেন্স, documentary evidences that you had intention to return the United Kingdom within 90 days. However, you are unable to do so because of this problem, এবং এটা সাপোর্টিং ডকুমেন্টস গুলো সবগুলো দিয়ে আপনি করবেন। সেম জিনিস আপনার ওয়াইফের যখন আগামী বছর 2012 মার্চ বা এপ্রিলে যখন ওনার এই দেশে থাকার টোটাল 5 বছর পূর্ণ হবে, উনি যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন, তখন এই যে মাঝখানে একটা ভিজিট, যদিও বলা আছে যে 6 মাসের বেশি ইউকের বাইরে থাকতে পারবেন না, আপনি প্রথমে বলেছেন যে 90 ডেজের বেশি, ওনার জন্য কিন্তু অসুবিধা নাই 90 ডেজের বেশি। তারপরেও আপনি ওই যে করোনা ভাইরাসের কারণে বা ট্রাভেল এই ডিসরাপশনের কারণে আপনাকে বারবার টিকিট ক্যান্সেল করে আপনাকে টোটাল 4.5 মাস পরে আসতে হয়েছে, এই ডকুমেন্টেড এভিডেন্সগুলো তখনও দিবেন। এবং আপনি একটা প্রশ্নের একটা মাঝখানে আপনি একটা কথা বলেছেন যে আপনার যদি ব্রিটিশ সিটিজেনশিপ থাকে তাহলে আপনার ওয়াইফ একই সাথে আইএলআর এবং ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কথাটা এরকম না, ঠিক আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। প্রথমে শুধুমাত্র আইএলআর এর অ্যাপ্লিকেশন করতে হবে, আইএলআরটা উনি পেলেন, তার আগে যদি আপনার এখন যদি ব্রিটিশ সিটিজেনশিপটা হয়ে যায় আগামী 2-4-6 মাসের মধ্যে, এবং ব্রিটিশ সিটিজেন যদি আপনি হয়ে যান, তাহলে আপনার ওয়াইফ আইএলআর যখন পাবেন, আইএলআর পাওয়ার পরে ওনাকে আর 1 বছর অপেক্ষা করতে হবে না।
সাধারণত নিয়মটা কি, আইলার পাওয়ার পরে 1 বছর অপেক্ষা করা লাগে, সেটা তখন ওনাকে করা লাগবে না, উনি তখন সরাসরি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে ব্যাপারটা ঠিক এরকম না যে একই দিনে আমি আইলারও অ্যাপ্লাই করলাম, ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করলাম, এটা ঠিক না। আইলারটা আমি পেলাম যখন, তারপরে আমি যদি নেক্সট ডে অ্যাপ্লাই করতে চাই করতে পারি। মানে প্রথম রুটে হচ্ছে যে তার ওন রাইটে ব্রিটিশ সিটিজেনশিপ নিচ্ছে, তার জন্য হচ্ছে মানে আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল ফর লাস্ট মিনিমাম 1 ইয়ার। মানে আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল 1 বছর আছে তার নিজের ওন রাইটে যদি করে। আর যদি উনি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন এই ক্যাটাগরিতে করে, তাহলে এখানে বলা আছে শুধু আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল। কতদিনের জন্য আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল, মানে আইলার আমি কতদিন যাবত আছে আমার, এক্সকিউজ মি, আলহামদুলিল্লাহ, ওইখানে এই কথাটা নাই। ওইখানে আছে শুধুমাত্র যে আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল। তার মানে আপনি আইলার থাকলে যেদিন আইলার পেয়েছেন ঠাস করে ওই দিনই যদি সাথে সাথে কম্পিউটারে বসে অ্যাপ্লিকেশন করে দেন, করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তা আপনি চাইলে ওইভাবে করতে পারেন আর কি, ওনাকে 1 বছর অপেক্ষা করতে হবে না। এই হচ্ছে যে আর কি প্রশ্নের উত্তর, ঠিক আছে দর্শক? জি, খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি অল্প সময় আছে, আমি আরেকটা কল না হয় নিয়ে নেই যদি কলার লাইনে থাকেন। কে আছেন এখন লাইনে? আছি। আপনি এখনো লাইনে আছেন দর্শক? জি, আমি এখনো লাইনে আছি। আসসালামু আলাইকুম। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। নতুন কলার আপনি? এখন না, আমি কিভাবে কথা বলবো পরে চাইলে ইমেল আছে, ইমেল করতে পারেন, অথবা এই নাম্বারে 7টার মানে প্রোগ্রাম শেষ হওয়ার 1-2 মিনিট পরে কল করলেও পারেন, ঠিক আছে দর্শক? তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারবো না। ধন্যবাদ। আমি চলে যাই পরবর্তী কলার কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমার হাজবেন্ড লিভ টু রিমেইন, ওনার ইনডিফিনিট লিভ টু রিমেইন না শুধু লিভ টু রিমেইন দর্শক? লিভ টু রিমেইন মানে 2.5 বছরের ভিসা। জি জি, হ্যাঁ, আপনি দ্রুত করেন, আর 2 মিনিটেরও কম সময় আছে প্রোগ্রামের। ওনার অক্টোবরে ওনার মেয়াদ শেষ হবে, উনি আবার এক্সটেনশন করবে 2.5 বছরের জন্য। তো ফি মওকুফের জন্য কতদিন আগে অ্যাপ্লাই করতে হবে, আর কি কি কাগজ? ফ্রি ওভারের জন্য আমি অ্যাডভাইস করব অন্তত প্রায় 2 মাস আগে অ্যাপ্লাই করলে ভালো হয়, কারণ এটা ডিসিশন আসতে আসতে প্রায় মাসখানিক লাগে। এটা কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। আপনারা অ্যাপ্লিকেশন করার পরে তারপরে একটা লিঙ্ক আসবে 2-4 দিন পরেই, সেই লিঙ্কে গিয়ে দ্রুত বেগে আপনারা সমস্ত ডকুমেন্টস, সব ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস মিস করবেন না, সেই ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো সেই অ্যাপ্লিকেশনের একটা ডিসিশন আসবে পরবর্তী 3-4 সপ্তাহের মধ্যে। তো তারপরে দেখা যাবে যে আপনি শেষ 28 দিনের ভিতর ঢুকে গিয়েছেন, সেটা আপনার জন্য ভালো হয়। তবে আইনে কি বলছে? আইন বলছে যে আপনি যদি আপনার ভিসা শেষ হওয়ার আগ মুহূর্তেও ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করেন, ফি ওয়েভার যদি গ্রান্ট হয় তাহলে তো ভালো কথা, তাহলে ওই পরবর্তীতে ফি ওয়েভার গ্রান্ট হওয়ার 14 দিনের ভিতরে আপনি মূল অ্যাপ্লিকেশন করতে পারেন। গ্রান্ট যদি নাও হয় তাও আপনার 3C লিভ থাকবে, গ্রান্ট না হলেও পরবর্তী 14 দিন পর্যন্ত 3C লিভ থাকবে। তো আপনি তখনও পয়সা দিয়ে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। মানে আমি আপনাকে অ্যাডভাইস করবো প্রায় মাস 2 আগে আপনি অ্যাপ্লাই করেন, দ্যাট উড বি গ্রেট। 2 বা 2.5 মাস আগে যদি অ্যাপ্লাই করেন, দ্যাট উড বি একেবারে অ্যাবসলিউটলি পারফেক্ট। ঠিক আছে দর্শক, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমাকে আর প্রশ্ন নেওয়ার সুযোগ নাই, খুবই কিছু সেকেন্ডই বাকি আছে এই প্রোগ্রামের। যারা প্রোগ্রাম আমাকে অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন, আমি জানি হয়তো ঘরে বসে কেউ কেউ করছেন, সকলকে ধন্যবাদ জানাই। আমি যাতে এইভাবে প্রোগ্রাম চালিয়ে যেতে পারি আমার জন্য দোয়া করবেন। আরেকটা জিনিস আমি বলি, গত 2 সপ্তাহ আগে যখন জুলাইয়ের শুরুর দিকে আমি একটা আপডেট দিয়েছিলাম, যেটা হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট রুট, মানে যারা এই দেশে এখন ডিগ্রি কমপ্লিট করেছে তারা যে গ্রাজুয়েট এন্ট্রি, যেটা প্রিভিয়াসলি নোন অ্যাজ PSW, সেটা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি সেটা বলেছিলাম যে গত সেপ্টেম্বরে যারা কোর্স শুরু করেছে শুধুমাত্র তারাই করতে পারবে। এটা আগের গাইডেন্সে ছিল, এটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে দর্শক, প্লিজ এটা ডিসরিগার্ড করবেন। যারা এটা গত জুলাইয়ের 1 তারিখে যে গাইডেন্স আসছে সেখানে এই কথাটা নাই। তার মানে হচ্ছে যে যারা গত 1 বছরের মধ্যে যে কোনো সময় কোর্স কমপ্লিট করেছে এবং কোর্স তার আগেও যদি শুরু হয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই, সে PSW বা গ্রাজুয়েট রুটের জন্য, গ্রাজুয়েট স্টুডেন্ট রুটের জন্য এলিজিবল, 2 বছরের ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল। তো আশা করি এই কোনো যদি কনফিউশন থাকে এটা যাতে দূর হয়ে যায়। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।